কনের নাম ইসরাত জাহান নিলাম। বুকটা দুঃখ করে উঠল। কিন্তু বরের নামটা আর পড়া হলো না। যে কার সাথে বিয়ে হচ্ছে আমার বুঝতে আর বাকি রইল না। এটা নীলার কাজ। কাটা গায়ে লবণের ছিটা দিয়ে কি মজা পাই সে। একটা মানুষ কতটা কষ্টে আছে সে একবার উপলব্ধি করতে পারছে না, নাকি মজা নিয়েছে। একজন স্ত্রী তার স্বামীকে তার বিয়ের কার্ড পাঠায়, কতটা হৃদয় ভাঙিত এই কাজটা। আমি আর নিতে পারছি না। এই খুব কষ্ট হচ্ছে আমার। ঘুমের ওষুধ দিয়ে কি হবে, কোনো কাজ হচ্ছে না। আমাকে ডাক্স দিতে হবে। দেরি না করে অবৈধ দোকানে গিয়ে সিরিজ আর পাওয়ারফুল কয়েকটা ডাক্স নিয়ে নিলাম। সিরিজ শরীরে পুশ করতে আমি যেন এই জগতে নেই, হারিয়ে গেছি অন্য কোনো জগতে। যে জগতে নেই কোনো টেনশন, নেই কোনো চিন্তার চাপ, ফ্রি মাইন্ড। মনটা অনেকটা হালকা হালকা লাগছে। এভাবে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর পছন্দ মাথা ব্যথা শুরু করেছে। আমি বুঝতে পারলাম এটা ডাক্সের প্রতিক্রিয়া। মাথায় দুই হাত দিয়ে চেপে ধরে বসে আছি। এমন সময় সজলের ফোন। হ্যালো। সজল বলল, কিরে দেবদাস, কি অবস্থা? মনটা দৌড়ে মুছে যাচ্ছে। এই অবস্থা সজল হঠাৎ এরকম আচরণ করবে ভাবতে পারিনি। আমি চাপা কণ্ঠে বললাম, হ্যাঁ ভালো আছি। তারপর সজল যা বলল তা শুনে যেন আমি আসমান থেকে পড়লাম। সজল বলতে শুরু করলো, আর বেশিক্ষণ মনে হয় তোর ভালো থাকা আর হবে না। আমি বললাম, কেন, কি হয়েছে সজল? সজল বলল, তোকে আজকে সবকিছু খুলে বলি। তোর কারণে 2 বছর আমি অনেক কষ্টে ছিলাম। নীলাকে আমি ভার্সিটি থেকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে পাত্তা দিত না। অবশ্যই তোর মতো একটা ছেলের সাথে ওর বিয়ে হই আমার ভালোবাসার। দিনরা শুধু তার কথাই ভাবতাম। আমি শান্তিতে ছিলাম না, তাই তোকেও শান্তি দেব না। তোর জীবনটা আমি নরকে পরিণত করব। ওই যে তুই ওই দিন পতিতালে গিয়েছিলি, আমি নীলাকে ফোন করে সব বলে দিয়েছি। বেশ সম্পর্ক বিনা দোষে ফাটল ধরল। অবশ্যই নীলাকে আমি আপন করে পাবো। নীলা কখনো আর তোকে চাইবে না। ও শুধু আমারই থাকবে। কারণ আমি নীলার চোখে তোকে বিষ বানিয়ে দিয়েছি। আহা করে হাসতে লাগলো। কাল আমাদের বিয়ে। কাল অবশেষে এসে দেখে যাস নীলাকে বধূ সাজে। হয়তো আর কখনো দেখতে পারবি না। সজলের কথা শুনে 2 চোখ দিয়ে শ্রাবণ বেয়ে চলছে। বন্ধু হয়ে বন্ধুর গলায় ছুরি চালিয়ে দিল। কাল আমি অবশ্যই যাব। নীলাকে শেষবারের মতো আমি দেখব। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্য দান করেন। দোয়া করি নীলার জন্য, যাতে অনেকটাই সুখে থাকে। এরপর থেকে নতুনভাবে আবার নিজের জীবনটা গুছিয়ে নেব। সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না, তেমন আমিও করব না। জীবনে কারোর জন্য থেমে থাকবো না। জীবনের রং বদলিয়ে ফেলব। আপন মানুষের অবহেলার পাত্র আর হব না। আজ শুক্রবার, এই দিনটি একটা পবিত্র দিন। আজ থেকে নিজের জীবনটা বদলে দেওয়া শুরু করব। এই আজকেই তো আমার নীলার বিয়ে। মনে মনে ভাবছি নীলাকে নিয়ে। নীলিমা, তুমি কেমন আছো? বড্ড জানতে ইচ্ছে করে। প্রতিদিন ভাবি তোমায় নিয়ে কবিতা লিখব, কিন্তু লেখা হয় না। যদি তুমি বিরক্ত হও, যখন উদার দুপুরে হিমের বাতাস হাওয়া এসে তোমার চুলগুলোকে এলোমেলো করে দেই, খুব ইচ্ছে করে আমার হাতের স্পর্শ দিয়ে গুছিয়ে দিই ওই চুলগুলো। ইচ্ছে করলে যদি সবকিছু সম্ভব হতো, তাহলে আর ইচ্ছেগুলো অপূর্ণ থাকতো না। বুকের ভিতরে যন্ত্রণাগুলো যেন আজকে বোঝা যাচ্ছে, নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তুমি চলে যাওয়ার পর বুঝছি, বারবার মনে পড়ছে তোমার স্মৃতি। খুব করে মুছে ফেলতে চাই, কিন্তু পারি না। তোমার সেই পুরনো স্মৃতিগুলো আমি মুছতে। স্মৃতিগুলো খুব কষ্ট দেয় আমায়। নীলিমা, তুমি না একদিন বলেছিলে আমায়, মনে আছে তোমার? যদি শুভ্রম নীল আকাশ অন্ধকারে ডেকে যায়, মেঘে ডেকে যায় চারিপাশ, তখন আমি যেন তোমার কাছে ছুটে আসি। অভিমান মন যেতে দিইনি আমাকে তোমার কাছে। নীলিমা, তোমার দেওয়া হলুদ পাঞ্জাবিটা পরে থাকি, রোজ তোমার ছোঁয়া পাও বলে। নিজেকে হিমু ভাবতে ইচ্ছে হই এখন। ইচ্ছে হই খালি পায়ে দুইজনে শিশির ঘাসে পা ভিজিয়ে দুইজনে মিলে শিউলির ফুলটা কুড়িয়ে আনব। তার হয়ে উঠল কই, হয়তো তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা আমার নেই। তবুও ফিরে আসতে চাই তোমার শহরে, কিন্তু সেটা কখনো সম্ভব না। আজকে বড্ড মনে পড়ছে নীলিমা তোমার কথাগুলো, কিন্তু আমার ভাবনাগুলো কোনো কাজে আসবে না। এই তো আজকে তো নীলার সাথে আমার শেষ দেখা। আজকে এক নজর দেখব, তারপর চলে যাব পানের শহরটা ত্যাগ করব। খুব ইচ্ছে করে লীলার সাথে সারাটা জীবন কাটাতে, কিন্তু তা আর সম্ভব না। নতুন জীবনে পা বাড়াতে হবে। মনে মনে একটু স্বস্তি পাচ্ছি। এই বন্ধু বান্ধব সব মায়া ছিন্ন করে চলে যাবে নতুন কারো জায়গায়। সকাল থেকে সচল ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ফোন রিসিভ করছি না। এমন সময় দরজায় কলিং বেজে উঠল। দরজা খুলে থেকে সজল দাঁড়িয়ে আছে। কিছু বলার আগেই বললাম, যদি বেস্ট ফ্রেন্ড মনে করিস তাহলে আজকে অবশ্যই আমার বিয়েতে আসবি। এই বলে চলে গেল। আমি মনে মনে তাচ্ছিলিক হাসি দিয়ে বললাম, যাবো রে যাব, তোর বিয়েতে না গেলে কি আর হই। দুপুরে নামাজ পড়ে এসে নীলা দেয়ার প্রথম বিবাহ বার্ষিকীর গিফট পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে চলে গেলাম বেহায়ার মতো বিয়ে বাড়িতে। চারদিকটা যেন অনেকটাই জমজমাট। আমার সেদিকে কোনো বুকক্ষেপ নেই, কোনো মাথা ব্যথা নেই, শুধু একটাই ইচ্ছে, লীলাকে বউ সাজে দেখব। এটাই আমার শেষ ইচ্ছে।
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। নীলাকে বউ সাজে নিয়ে আসা হয়েছে, স্টেজে বসে আছে, মনে হচ্ছে একটা নীলপরি বসে আছে। চোখের কোণে কিছু জল অজান্তে জমে গেছে, নিচেকে শক্ত রেখে চলে আসতে লাগলাম। এমন সময় সচলের আকুল বিনোদন। বন্ধু প্লিজ গান গেয়ে যা, একটা গান শুনতে চাই তোর গলায়। আমার জীবনটা নষ্ট করে এখন আসছে আমার কাছ থেকে গান শুনতে। মনে মনে কথাটা বলে আমি বললাম আচ্ছা। তারপর গিটার হাতে নিয়ে সুর ধরলাম। গান বলা শেষ হলে আমি আর এক মুহূর্ত সেখানে ছিলাম না, চলে আসলাম বাসায়। আর মনের আকাশে অনেক কালো মেঘ জমা হয়ে আছে, বৃষ্টি হয়ে নামবে হয়তো। বাসায় এসে আমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিলাম, সবকিছু নিয়ে বের হব। এমন সময় আন্টির প্রবেশ। বাবা কই যাচ্ছ তুমি? এই শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে কোথাও আন্টি? আমাকে থামিয়ে দিয়ে আন্টি বলতে লাগলো আমি মিশকার কাছ থেকে সব কিছু শুনেছি। আল্লাহ ওই মেয়ের ভালো কখনো করবে না। একজন মা হয়ে কথাটা বলছি। ছি ছি, অভিশাপ দেবেন না, শুধু দোয়া করবেন যাতে সারা জীবন ও সুখে থাকে। আর আমি যদি কখনো কোনো ভুল করে থাকি অবশ্যই আমাকে মাফ করে দেবেন, হয়তোবা আর দেখা নাও হতে পারে। কি বলছো তুমি বাবা? মায়ের কাছে সন্তান সবসময় নিষ্পাপ থাকে। তোমার জন্য দোয়া করবো সবসময়। আর যদি কখনোই সময় পাও তাহলে এই হতভাগা মায়ের কথা একটাবার ভাবিও, একটু দেখা কইরো। এই বলে আন্টি আমাকে জড়িয়ে ধরল। অনেকক্ষণ কাঁদতে, আমিও কান্না আর ধরে রাখতে পারছি না। সবশেষে বিদায় নিয়ে রেল স্টেশনে বসে আছি। ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের জন্য অপেক্ষায় বসে আছি। যথাসময় ট্রেনও চলে এলো। আমি গিয়ে ট্রেনে বসে পড়লাম, পাড়ি জমালাম এক অজানা উদ্দেশ্যে, নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। অতীতের সব স্বপ্নগুলো মুছে ফেলতে, দুঃস্বপ্ন বলে নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম। দেখতে দেখতে কেটে গেল 6টা বছর। কিভাবে 6টা বছর পার হয়ে গেল তা নিজেও জানি না। আমি বর্তমানে একজন রিপোর্টার। ভালোই চলছে দিনকাল। মাসের 3 দিন সময় ব্যয় করি পথ শিশুদের সাথে, সাথে বেতনের অর্ধেক টাকা তাদের জন্য ব্যয় করি। আর তাদেরকে আমার পরিবার মনে করি, কারণ আমি তো হতভাগা। আমার তো এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই। আজকে আমি প্রতিষ্ঠিত, আমার কোনো চিন্তার কোনো চাপ নেই। আজকে দেখা করতে যাব যিনি আমাকে নিজের ছেলে বলে ডেকেছে, তার সাথে খুব আনন্দ লাগছে মনের ভিতর। বাবা মা নেই, কি হয়েছে? আল্লাহ আমার জন্য তো আরেকজন দিয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকাতে যাচ্ছি, আর ভাবতেই ভালো লাগছে। ভাবতে ভাবতে কখন যে ঢাকায় পৌঁছে গেছি তা নিজেও খেয়াল করলাম না। পানের এই শহরটা আজ 6 বছর পর আসলাম, 6টা বছর কেটে গেল। আজ আমি আবার ঢাকায় ফিরছি, সবকিছু অজানা স্মৃতি মনে হচ্ছে। দেরি না করে সোজা রওনা দিলাম অতীতের স্মৃতি যুক্ত আমার প্রিয় মানুষ, যাকে বলি আমার দ্বিতীয় মা। বাসার সামনে দরজায় কলিংবেল বাজাতে দরজা খুলে দিল একজোড়া গণ চোখ, দেখতে অনেকটাই মায়াবী। চিনতে আর বাকি রইল না, ও হলো মিশকা। আমাকে দেখে সালাম দিয়ে বলল কে আপনি? হয়তোবা চিনতে পারিনি, আর চিনবি কি করে? 6টা বছর যে আমার চেহারা তারা দেখেনি, সম্পূর্ণ পাল্টে গেছে আমার চেহারা। আগে থেকে অনেকটাই স্মার্ট হয়ে গেছি। আমি সালামের জবাব দিয়ে বললাম আমি আবির, তোমাদের এখানে আগে ভাড়া থাকতাম। মেয়েটা অনেকটাই ভূত দেখার মতো চমকে গেল। ও আবির ভাই, যে আসুন আসুন, ভিতরে আসুন, কেমন আছেন? মা সবসময় আপনার কথা বলে, মাঝে মাঝে আপনার জন্য কান্নাও করে। আমি অবাক হয়ে গেলাম, যেখানে রক্তের কোনো সম্পর্ক নেই তারপরও মায়ের বাঁধনে আমাকে তারা বেঁধে রেখেছে। এসব ভাবছি, এমন সময় আন্টি আসলো। আমাকে দেখে আনন্দে চোখ দিয়ে পানি ছেড়ে দিল, আমাকে জড়িয়ে ধরে বলল বাবা তুমি কেমন আছো? আমি কল্পনা করতে পারিনি তুমি আসবে। তোমার জন্য আমি সর্বদা দোয়া করি। যাও বাবা, ফ্রেশ হয়ে আসো, অনেক দূর থেকে আসছো। আমার ছেলেটার কি অবস্থা হয়েছে? যাও বাবা, রেডি হয়ে আসো, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। আর নিজের অজান্তেই আমার চোখ দিয়েও পানি বের হয়ে আসছে। আমি বুঝতে পারছি না কেন কান্না করছি। আমি অফিস থেকে বাসায় আসলে নীলা সবার আগে কথা বলতো, এইটাই হয়তো আমার নিয়তি ছিল। একটা দীর্ঘ শ্বাস নিলাম, ফ্রেশ হয়ে সবার সাথে দুপুরের খাবারটা খেয়ে শুয়ে পড়লাম। বিকালে আন্টি আসলো, এসে বলল বাবা তুমি বিকালে ফিরে আসো? জবাবে হ্যাঁ অবশ্যই বললাম, কারণ তাছাড়া যে আমার কোনো উপায় নেই, কারণ এমনিতেই ফিরে থাকবো। আন্টি বলল বলছিলাম কি মিষ্টাকে বিকালে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে, একা যেতে ভয় করছে, তাই তোমাকে সাথে নিয়ে যাবে। আর আমার ভরসা তোমার প্রতি। আরে আন্টি, এত অনুরোধ করা লাগবে না, আমি যাব। আর আমি আপনার ছেলে, ছেলে কি এভাবে অনুরোধ কেন করছেন? আমার এ কথায় আন্টি মহা খুশি হয়ে গেল। আচ্ছা বাবা, আমি এখন যাই, তুমি বরং রেস্ট নাও। বিকেলে মিশকে একটা আকাশি কালারের শাড়ি পরছে, কাচের চুড়ি হাতে, চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে। ওকে দেখলে যে কোনো ছেলে প্রেমে পড়ে যাবে। ওকে দেখে আজকে নীলার কথা খুব মনে পড়ছে। রীতিমতো ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলাম। ডাক্তার থেকে শেষে চেম্বার থেকে বের হব, এমন সময় একজন শাড়ি পরা নারীর সাথে ধাক্কা খেলাম। উনি বলতে লাগলো এই যে মিস্টার, দেখে হাঁটতে পারেন না? কণ্ঠটা খুব পরিচিতি মনে হচ্ছে। পিছনে তাকাতেই আমি